ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল, উত্তাল সমুদ্র, বাড়ছে বাতাসের গতিবেগ, উপকূলীয় এলাকায় 10 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা। দুর্নীতি, লুটপাট আর পুড়িয়ে মানুষ হত্যাই বিএনপির রাজনীতি বলেছেন প্রধানমন্ত্রী। পুড়ে যাওয়া বঙ্গবাজারে বহুতল বিপণী বিতানের ভিত্তিপ্রস্তর স্থাপন। বেনজির আজিজদের দুর্নীতির সুযোগ ক্ষমতাসীনরাই দেয়, অভিযোগ বিএনপি। কোন রাজনীতিককে জেলে পাঠায় না সরকার, জানিয়েছেন ওবায়দুল কাদের। আগেও দুবার হত্যার চেষ্টা করা হয়েছিল এমপি আনোয়ারুল আজিমকে, জিজ্ঞাসাবাদে তথ্য। তদন্তে 2-1 দিনের মধ্যেই ভারত যাবে ডিবির টিম। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। শনিবার সন্ধ্যা 6টার দিকে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দুপুরে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে রিমাল। সন্ধ্যা নাগাদ আঘাত হানতে পারে উপকূলীয় এলাকায়। পায়রা ও মোংলায় 7 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। উপকূলীয় অঞ্চলে দুর্যোগ ব্যবস্থাপনায় জড়িত সবার ছুটি বাতিল করেছে সরকার। রিপোর্ট আসমা আক্তার নূপুরের। বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া গভীর নিম্নচাপটি শনিবার সন্ধ্যা 6টার দিকে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। উত্তাল হয়ে উঠেছে সাগর, বাড়ানো হচ্ছে বিপদ সংকেত। উপকূলীয় অঞ্চলে মানুষের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসছে। মংলা, পায়রা, কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরে বাড়ানো হয়েছে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি। নজর রাখা হচ্ছে এর গতিপথ ও দূরত্বের দিকে। রবিবার দিনগত রাতে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে উপকূলীয় এলাকায়। 7 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে শঙ্কা। সাগর আইল্যান্ড এবং খেপুপাড়ের মধ্যবর্তী যে কোনো জায়গা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে, তবে এর বডিলি মুভমেন্ট, বাতাসের গতিবেগ এবং তার তীব্রতার হার অনুযায়ী এই উপকূল অতিক্রমের সময় আগে অথবা পিছিয়ে হতে পারে। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় রেমালে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি সভা শেষে শনিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়টিতে সাতক্ষীরা থেকে চট্টগ্রামের কক্সবাজার পর্যন্ত কম বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। ঘূর্ণিঝড়ের ক্ষতি মোকাবিলায় সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, বরগুনা, পটুয়াখালী ও ভোলায় বিশেষ প্রস্তুতির নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এই ঘূর্ণিঝড়ের যে খারাপ দিক রয়েছে, এখানে প্রচুর বৃষ্টিপাত হবে, যার জন্য আমাদের পাহাড়ি অঞ্চল, বিশেষ করে কক্সবাজার, চিটাগাং পাহাড়ি অঞ্চলে প্রচুর ল্যান্ডস্লাইড হইতে পারে। সুতরাং এই সমস্ত কিছু মাথায় রেখে একদিকে ঘূর্ণিঝড়, ল্যান্ডস্লাইড এবং সমুদ্রের নৌকার বিভিন্ন মাছ ধরা ট্রলার যারা যে অবস্থা আছে, সব কিছু মাথায় রেখে আমরা সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে আমরা নিয়েছি। উপকূলীয় জেলায় প্রায় 4000 আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রস্তুতি সভা করেছে বিভিন্ন জেলার প্রশাসন। ঝোড়ো বাতাস বইছে মংলা ও পটুয়াখালী সহ উপকূলীয় এলাকায়। থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সাগর বেশ উত্তাল রয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় গতকাল সভা করেছে বরিশাল জেলা দুর্যোগ কমিটি। জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, জেলায় 541টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র সহ জেলার সকল স্কুল কলেজের ভবনগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। মজুদ রাখা হয়েছে নগদ টাকা ও শুকনো খাবার। প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম। ঝালকাঠিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে জানানো হয়, প্রস্তুত রাখা হয়েছে 885 আশ্রয় কেন্দ্র এবং 62টি সাইক্লোন শেল্টার। বাগেরহাটে প্রস্তুত রাখা হয়েছে 359টি সাইক্লোন শেল্টার। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকার জন্য বলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 2008 সালের নির্বাচনে সবাই মিলে 30টি আসন পাওয়ার পর থেকে বিএনপি নির্বাচন বিমুখ দলে পরিণত হয়েছে। অস্ত্র চোরাকারবারি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির শীর্ষ নেতা এখন দেশের বাইরে থেকে মানুষ পুড়িয়ে মারার নির্দেশ দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। গতকাল পুড়ে যাওয়া বঙ্গবাজারে 10 তলা পাইকারি বিপণী বিতানের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পানি, বিদ্যুতের সমস্যা সমাধান, পুরনো ঢাকা সহ রাজধানীর উন্নয়নে সরকারের নেয়া নানা উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী। রকুনুজ্জামানের রিপোর্ট।
গত বছর পুড়ে যাওয়া রাজধানীর বঙ্গবাজার মার্কেটে শনিবার বহুতল পাইকারি বিপণী বিতানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার সুইচ গেট পর্যন্ত ৮ লেনের মুক্তিযোদ্ধা ফজলুল হক মনি সড়ক, ধানমন্ডি লেকে নজরুল সরোবর এবং শাহবাগে হোসেন শহীদ সরোয়ার্দী শিশু উদ্যান প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে বঙ্গবাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার বক্তব্যে রাজধানীর পানি, বিদ্যুৎ, যোগাযোগ, আবাসন, বস্তিবাসী বাসস্থান উন্নয়ন সহ সরকারের নেয়া নানা উদ্যোগ তুলে ধরেন। সারা ঢাকা শহর মিলেই আমরা একটা রিং রোড তৈরি করতে চাই, আর আন্তঃজেলা সংযোগটা যাতে আরো সহজ হয় সে ব্যবস্থাটাও আমরা করব। ইতিমধ্যে আমরা যেমন আমাদের যারা পরিচ্ছন্ন কর্মী তাদের ফ্ল্যাট করে দিচ্ছি, আবার বস্তিবাসীদের জন্য ভাড়া ভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছি। যে বস্তিতে যে ভাড়ায় থাকে সেরকমই ভাড়া দিতে হবে, কিন্তু থাকবে তারা ফ্ল্যাটে। ঢাকার আশেপাশে 4টা কর্নারে 4টা হোলসেল মার্কেট, শুধুমাত্র কারণ বাজার এক একটা জায়গার উপর নির্ভরশীল থাকে, লোক সংখ্যা বেড়ে গেছে। বিএনপির রাজনীতি ও শীর্ষ নেতার সমালোচনাও ছিল শেখ হাসিনার বক্তব্যে। আওয়ামী লীগ এককভাবে 233টা সিট পেয়েছিল এই 300 সিটের মধ্যে, আর বিএনপি তাদের 20 দলীয় জোট জামাত সহ সিট পেয়েছিল মাত্র 30টি। ওই 30টি মাত্র সিট পেয়েছিল। এরপর থেকে তারা নির্বাচন বিমুখ, নির্বাচন ঠেকাও, নির্বাচন বন্ধ করো। আর এই দেশটা তো তারা কোথায় নিয়ে গেছিল? সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্র চোরা কারবারি। ওই তারিখ জিয়া তো অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি, ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নি সন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। বিএনপি আমলে রাজধানীতে প্রকট আকার ধারণ করা পানি ও বিদ্যুতের সমস্যার কথাও স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা। এছাড়া বস্তিবাসীদের জন্য গ্রামে ফেরা কর্মসূচির কথাও জানান সরকার প্রধান। শহরের এই কষ্টকর জীবন না পালন করে নিজের বাড়িতে ফিরে যেতে পারবে এবং সুন্দরভাবে বাঁচতে পারবে, ঘরে ফেরা কর্মসূচি নিয়েছি, সেটা আমরা করব। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, অনেক অপরাধী ভারতে থেকে বাংলাদেশে হত্যা, চাঁদাবাজি সহ নানা ধরনের অপরাধে যুক্ত। এদিকে গতকাল আলাদা অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে দুর্নীতির সুযোগ করে দিয়েছিল সরকারই, তাই তাদের কোনো বিচার হবে না বলেও মত দেন গয়েশ্বর। মাইনুল শোভনের রিপোর্ট। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী নিয়ে শনিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভা করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাস। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, অন্ধকার জগতের আশ্রয় প্রশ্রয়ে টিকে আছে বর্তমান সরকার। ভারতে হত্যাকাণ্ডের শিকার হওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের অপকর্মের ফিরিস্তি তুলে ধরেন গয়েশ্বর, যদিও এ হত্যার বিচার দেখতে চান তিনি। আজিজকে অপরাধী করলো কে? আর বেনজিরকে এত অর্থ উপার্জনের জন্য সুযোগ সুবিধা কে দিল? কেন দিল? এই যে বিনা ভোটে নির্বাচন, ইলেকশনের নমিনেশন জমার যেদিন বাছাই হয় সেদিন 153 জন এমপি নির্বাচিত হয়ে যায়, রাত দিনের ভোট ট্রাকে কাটে। কাদের থেকে কাটাইছে? পারবেন চকুলটাতে? পারবেন না। যদি চকুলটা পাল্টা, যদি তার চকুলটায়, তখন তো এই যে ঝিনাইদহের ঘটনার মতো পাল্টা ঘটনা তো। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বাংলাদেশি সংসদ সদস্য হত্যার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আগাম বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা শুনি বাংলাদেশের সব শীর্ষ সদস্যরা ইন্ডিয়াতে নাকি তারা আশ্রয় থাকে, বিভিন্নভাবে আশ্রয় থাকে, যারা সেইখান থেকে বাংলাদেশের চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন খুন জখমের সাথে ইনভলভমেন্ট রয়েছে। অনেকের নাম এবং ধারাবাহিকভাবে পত্রপত্রিকায় উঠছে, গণমাধ্যমে উঠছে, সেটা আমার কথা নয়। সেখান থেকে তারা বাংলাদেশের জনপদের পর জনপদে তাদের অস্তিত্ব, তাদের প্রভুত্ব তারা জানিয়ে রেখেছে। বিএনপির এ নেতা অভিযোগ করেন, বৈদেশিক ঋণের ভারে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছাড়া মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তি তৎপর।
তবে কোনো রাজনৈতিক দলের নেতাকে জেলে পাঠানোর এজেন্ডা সরকারের নেই। গতকাল জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানিয়ে একথা বলেন তিনি। এদিকে কবি নজরুলের রচনাবলী বিশ্বময় ছড়িয়ে দিতে সরকারি উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বাঙালির চেতনার কবি নজরুল ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে কবিতা ও গানে মানুষের পক্ষে কলম ধরেছেন, গেয়েছেন মানবতার গান। অন্যায়ের বিরুদ্ধে প্রবল দ্রোহের আগুন জ্বালালেও ঠিক হিমালয়ের শুভ্রতার মতোই যেন প্রেমময় নজরুল। তাই তো বিদ্রোহ প্রতিরোধের বাণী জ্বালিয়েও তিনি দ্রোহ ও প্রেমের কবি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে সকাল থেকেই কবির সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নজরুল প্রেমীরা। এ সময় নজরুলের কাজগুলো বিভিন্ন ভাষায় অনুবাদ করে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার আহ্বান তাদের। নজরুলের যে প্রতিবাদ, নজরুলের যে সাম্যবাদের গান, নজরুলের যে যুদ্ধ যাওয়া, এসবগুলো আজও প্রাসঙ্গিক। আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যদি আমরা এগুলো ছড়িয়ে দিতে পারি, তাহলে আমরা নজরুল চর্চাকে প্রাতিষ্ঠানিকতা দিতে পারবো। নজরুল রচনাবলী হচ্ছে আমাদের জাতীয় সম্পদ। সেই রচনাবলী যেন অবিলম্বে, আমি প্রতি বছরই বলি, অবিলম্বে অনুবাদের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক। কবির সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজনৈতিক দলসহ নানা শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক কারণে এখনও জেলে যেতে হচ্ছে বিএনপির নেতাকর্মীদের। নজরুল এই উপমহাদেশে প্রথম স্বাধীনতার মন্ত্র তার কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছিল বলেই তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। তাই প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে নজরুলের কবিতা, গান, তার সমস্ত সাহিত্য সৃষ্টি আমাদেরকে উদ্বুদ্ধ করছে। আজকের বিদ্যমান এই যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদেরকে প্রতিবাদ করতে, আমাদেরকে এগিয়ে যেতে। তবে রাজনৈতিক কারণে কাউকে জেলে ভরার ইচ্ছে সরকারের নেই বলে সাফ জানিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অপরাধ করে কেউ পার পাবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীকে জেলে পাঠানোর এজেন্ডা আমাদের নেই। অপরাধের মানদণ্ড, তাদের জেল জুলুম হয়, তাদের বিরুদ্ধে মামলা হয়। এখানে কোনো বিএনপি বা কোনো দলের ব্যাপারে আমরা নির্বাচনের পর নতুন করে আমরা কোনো চিন্তা ভাবনা করিনি। শুধু নজরুলকে স্মরণ নয়, মনে প্রাণে নজরুল ধারণ হোক সারা বছর, এমনটাই প্রত্যাশা নজরুল ভক্তদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এমপি আনোয়ারুল আজিমকে নির্বাচনের আগে ও পরে আরো 2 বার হত্যার চেষ্টা করেছিল খুনিরা। পরিকল্পনা ছিল হত্যার আগে আজিমের নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা আদায়ের। কিন্তু বাকবিতণ্ডার এক পর্যায়ে আজিমের মুখে চেতনানাশক ওষুধ দিয়ে অজ্ঞানের পর তার আর জ্ঞান না ফেরায় পরিকল্পিতভাবে হত্যা করা হয় তাকে। শনিবার ডিবি কার্যালয়ে এসব কথা বলেন অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। বলেন, মামলা তদন্তে তার নেতৃত্বে 2-1 দিনের মধ্যেই 3 জনের ডিবির টিম ভারতে যাবে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত 3 আসামি রিমান্ডের প্রথম দিনে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে গোয়েন্দাদের। শনিবার দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে গোয়েন্দা প্রধান জানান, জিজ্ঞাসাবাদে শিমুল ভুইয়া ওরফে সৈয়দ আমানুল্লাহ বলেন, আগেও 2 বার এমপি আজিমকে হত্যায় ব্যর্থ মিশন ছিল তাদের। নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে, তারা ব্যর্থ হয়েছে। তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে। দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের 17-18 তারিখে। সেই প্ল্যান তারা কিন্তু আমাদের আনার সাহেবও গিয়েছেন দেশে, ওই দেশে, এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছেন। কিন্তু যেভাবেই হোক হোটেলে থেকে সেটা এই প্ল্যানটার বাস্তবায়ন হয় নাই। 3য় ধাপে সেই প্ল্যানটা তাদের বাস্তবায়ন হয়েছে। এমপি আজিমকে হত্যার আগে নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল করে 2 দিন বাঁচিয়ে রেখে মোটা অঙ্কের টাকা আদায়েরও পরিকল্পনা ছিল ঘাতকদের। প্রথম তাকে হানি টেপের মতোই তাকে ভয় দেখাবে, তাকে নোট ছবি, তার যে নোট ছবিটা তারা তুলে এই ছবিটা দিয়ে তাকে 2 দিন ব্ল্যাকমেল করবে। অর্থাৎ তার কাছ থেকে, তার ইন্ডিয়া যে বন্ধুবান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহিন। হত্যা তাকে করবে, কিন্তু 2 দিন তাকে রাখবে, রেখে তাকে বিভিন্ন জায়গাগুলো তাতে টাকাটা নিবে।
ওই টাকার যে ইনকামের পার্ট এটা কামলাদের দিবে, অর্থাৎ যে কামলারা এক্সিকিউশনের দায়িত্ব নিয়েছেন। দস্তাদুতির এক পর্যায়ে তাকে একটা ক্লোরোফর্ম, এটা ক্লোরোফর্ম মানে চেতনানাশক তার মুখে নাকে দিয়ে দেয়, দিলে চেতনানাশক হয়ে যায়। তখন তারা ছবি তুলেছে তার নোট, কিন্তু পরবর্তী পর্যায়ে তার আর জ্ঞান ফিরে নাই। তখন তারা আর তাদের যে ওই 2 দিনের প্ল্যান সেটা বেঁচে গেছে। তখন তারা তাদের যে পূর্ববর্তী প্ল্যানে চলে আসছে যে না, তাহলে তাকে 2টি কাজ করতে হবে, কারণ সে তো নাই। তখন তাকে এটাকে সরিয়ে এমনভাবে গুম করতে হবে, এমনভাবে তার মোবাইলগুলিকে অ্যানালাইসিস করে বিভিন্ন জায়গায় দিতে হবে যেন তাকে যে এই জায়গায় যে ক্রাইমটা হয়েছে এটা যেন খুঁজে না পারে। তবে আনোয়ারুল আজিমকে হত্যার পেছনে কারণ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি গোয়েন্দাদের। তার সাথে পূর্ব শত্রুতা থাকতে পারে, টাকা পয়সার লেনদেন, আর্থিক বিষয় থাকতে পারে, রাজনৈতিক বিষয় থাকতে পারে। এখন পর্যন্ত এমপি খুনের মাস্টারমাইন্ড হিসেবে যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়া আখতারুজ্জামান শাহিনের নামই হাতে পাওয়ার দাবি গোয়েন্দাদের। অথবা বিভিন্ন ধরনের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ঋণখেলাপি ও অর্থ পাচারের তথ্য সর্বপ্রথম বাংলাদেশ ব্যাংক জানলেও তারা পদক্ষেপ না নেওয়ায় প্রতিকার মিলছে না বলেছেন দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আব্দুল্লাহ। বলেন, অর্থ পাচারের 6 মাস পর দুদককে জানালে কিছুই করার থাকে না। আর বিশিষ্টজনরা বলছেন, বড় বড় দুর্নীতিবাজদের ধরতে ব্যর্থ হওয়ায় দুদকের কার্যক্রম প্রশ্নবিদ্ধ। রিপোর্ট ফররুক বাবুর। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সঠিক অনুসন্ধান না করে ঢালাওভাবে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে দুদকের বিরুদ্ধে। দুর্নীতি দমনে নাগরিকদের ভূমিকা শীর্ষক সেমিনারে দুদকের স্বাধীন কার্যক্রমের ভূমিকাও প্রশ্নবিদ্ধ হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে সেমিনারের আয়োজন করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ বলেন, দুর্নীতি প্রতিরোধে আদালত প্রত্যাশা পূরণ করতে পারছে না। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স সরকার প্রধানের এমন বক্তব্য আশা জাগালেও বাস্তবতা ভিন্ন। একজন ব্যাংক থেকে 200 কোটি টাকা নিয়ে গেছে বেআইনি ভাবে, বাংলাদেশ ব্যাংকেরও তদন্ত এসছে। হাইকোর্টে মামলা করার পরে হাইকোর্ট ফাইলটা কল করলো, কিন্তু এটা যখন আপিল হলো, আপিলে সেই অর্ডারটা স্টে হয়ে গেল। তো এই জায়গাগুলোতে আমাদের দুর্বলতা আছে এবং আমাদের প্রত্যাশা যেটা, সেটা আদালতের মাধ্যমে আমরা সে প্রত্যাশাটা পূরণ করতে পারছি না। সাবেক সংসদ সদস্য শামীম পাটোয়ারি বলেন, দুর্নীতি যাত্রা শুরু হয় ঋণ খেলাপির মধ্য দিয়ে, এরপর টেন্ডারবাজি, বড় বড় প্রকল্পে চলে দুর্নীতির ধারাবাহিকতা। প্রশ্ন ওঠে দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যমের ভূমিকা নিয়েও। দুর্নীতির সুযোগটা সরকারি পৃষ্ঠপোষকতায় আসে। সরকার সৎ হলে আমরা সৎ হবে, সরকার সৎ হলে এমপি সৎ হবে, সরকার সৎ হলে অবশ্যই দেশে সৎ হবে। ভয়ের সংস্কৃতির পাশাপাশি এক ধরনের চাটুকারিতার সংস্কৃতিও বাংলাদেশের গণমাধ্যমে প্রবলভাবে বিদ্যমান। যখন আমরা খুব ক্ষমতাবানদের সামনে যাই, তাদের চাটুকারিতা, তাদের ভাষা দেখলে আপনি বুঝবেন যে গণমাধ্যম কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আব্দুল্লাহ বলেন, নিজ প্রতিষ্ঠানের অনিয়ম সবার জানা। নিজেদের অনিয়ম নিজেরা বন্ধ না করলে দুদকের অনেক কিছু করার থাকে না। বাংলাদেশ ব্যাংকে আপনি জানতো একটা টাকা পাঠানোর জন্য, আপনার চিকিৎসার জন্য $10,000 নিয়ে জানতো, বাংলাদেশ ব্যাংকের পারমিশন ছাড়া পারবেন? তো এগুলি যায় কিভাবে? এই যে মন্দ লোন যে হয়, ব্যাড লোন যেগুলি হয়, বাংলাদেশ ব্যাংকের বা বিভিন্ন দপ্তরের অডিটিং সিস্টেম আছে না, তারা তো অডিট করে, যেগুলি লোন দেওয়া হয় অডিট করে। কোথাও আসে যখন খেলাপি হয়ে যায় তখন জানা যায়। এর আগে কারা জানতে পারে? যখন লোনগুলি প্রসেস হয়, দেওয়া হয়, যখন হয়, যায় যার কাজ করছে না, যাতে করে দুর্নীতি দমন কমিশনের প্রতি আপনাদের প্রত্যাশা বেশি। দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি রোধে 2 বছরে 30 কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথা জানান মঈনুদ্দিন আব্দুল্লাহ। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। বর্তমান কর ব্যবস্থাপনার যে দুর্বলতা ও অসঙ্গতি রয়েছে, সেটির প্রতিকার না করে আসন্ন বাজেট প্রণয়ন কঠিন হবে, এমন মন্তব্য সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের। শনিবার রাজধানীর এফডিসিতে অর্থনৈতিক সুরক্ষায় আগামী বাজেটের কৌশল নিয়ে আয়োজিত ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে তিনি এ মন্তব্য করেন। চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে আগামী বাজেটে ঋণের ফাঁদ তৈরি করতে পারে বলে আশঙ্কা তার। বলেন, দুর্নীতি ও অপচয় কমিয়ে আসন্ন বাজেটের
হার বাড়ানো সম্ভব। এত কম রাজস্ব দিয়ে সরকারের ব্যয় মেটানোর পাশাপাশি মধ্যম আয়ের দেশ গড়া অসম্ভব উল্লেখ করে ওয়াহিদুদ্দিন মাহমুদ আরও বলেন, কর ব্যবস্থার অসঙ্গতি ও দুর্নীতি দূর না করে শুধু কর ব্যবস্থার উপর নির্ভর করে বাজেট প্রণয়ন করা হলে তা বাস্তবায়ন কঠিন হবে। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মূল্যস্ফীতি, ডলার সংকট, রিজার্ভ নিয়ে নানা প্রশ্নের সামনে বাংলাদেশ ব্যাংককে সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞার বিষয়টি স্পষ্ট করতে হবে। সেই বাজেটের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল হতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যেটা বক্তারা বলেছে যে বর্তমান কর ব্যবস্থায় যে ধরনের দুর্বলতা, অসঙ্গতি, বৈষম্য, অন্যায্যতা এবং দুর্নীতি আছে, সেগুলোর প্রতিকারের প্রতি দৃষ্টি না দিয়ে কর আদায়ের শুধু জোরাজুরি করলে সেটা হিতে বিপরীত হবে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর কোন দেশ হস্তক্ষেপ করতে চায় সেটা প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। গতকাল রাজধানীর তোপখানা রোডে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই প্রশ্ন করে তিনি বলেন, বাংলাদেশের ভূখণ্ড কাউকে ব্যবহার করতে দেয়া চলবে না। অর্থনৈতিক অবস্থা সহ দেশের চলমান পরিস্থিতির জন্য আওয়ামী লীগ সরকারের নানা সমালোচনা করেন তিনি। বলেন, সরকারের একটি চক্রের কারণে বাংলাদেশ এখন বন্ধুহীন হয়ে পড়েছে। এই সরকার আগামী 1 বছর টিকতে পারবে কিনা সেটা নিয়েও সন্দেহ পোষণ করেন। সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মাহমুদুর রহমান মান্না। এ সময় সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। এই সরকার এই দেশ চালাবার ক্ষমতা রাখে, তারপরে রাখে না। যদি পারে সরকার বলুক 1 বছর, তারা 6 মাস পরে হিসাব দিতে পারবে না। যারা মনে করেছিলেন নির্বাচন মানে তথাকথিত নির্বাচনের পরে সরকার একটু আরামে থাকবে, একেবারে সরকার জেরবার হয়ে যাচ্ছে। সরকারের কোনো সুবিধা নাই, তারা আরামে নাই, কষ্টে পড়েছে। ওরা ব্যাংকের টাকা দিতে পারবে, বিদেশের টাকা নিয়ে ওরা ভোগ করতে পারবে। সমস্ত জায়গা করে একটার পর একটা এমবার্গো চলছে। এদের যে কি দুঃসহ খারাপ দিন আসছে ওরা বোঝে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের 14 নম্বর কূপের ওয়ার্কওভার শেষে আবার গ্যাস উত্তোলন শুরু হয়েছে। এতে শনিবার থেকে জাতীয় গ্রিডে 10 থেকে 12 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হয়েছে। শনিবার বিকেলে কূপ হতে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের শুভ উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ নুরুল আলম। সংশ্লিষ্টরা জানান, দেশে বিরাজমান গ্যাস সংকট মোকাবেলায় সরকারকে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় করে এলএনজি আমদানি করতে হচ্ছে। এই সংকটময় মুহূর্তে ওয়ার্কওভারকৃত এই কূপ হতে জাতীয় গ্রিডে এই গ্যাস যুক্ত হওয়ায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। তিতাস গ্যাস ফিল্ডের 14 নম্বর কূপটি 2000 সালে খনন করা হয়। দৈনিক 29.5 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই কূপটি 2021 সালের 1 নভেম্বর থেকে বন্ধ ঘোষণা করে গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল, উত্তাল সমুদ্র, বাড়ছে বাতাসের গতিবেগ, উপকূলীয় এলাকায় 10 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা। দুর্নীতি, লুটপাট আর পুড়িয়ে মানুষ হত্যাই বিএনপির রাজনীতি বলেছেন প্রধানমন্ত্রী। পুড়ে যাওয়া বঙ্গবাজারে বহুতল বিপণী বিতানের ভিত্তিপ্রস্তর স্থাপন। বেনজির আজিজদের দুর্নীতির সুযোগ ক্ষমতাসীনরাই দেয়, অভিযোগ বিএনপির। কোন রাজনীতিককে জেলে পাঠায় না সরকার, জানিয়েছেন ওবায়দুল কাদের। আগেও 2 বার হত্যার চেষ্টা করা হয়েছিল এমপি আনোয়ারুল আজিমকে, জিজ্ঞাসাবাদে তথ্য। তদন্তে 2-1 দিনের মধ্যে ভারত যাবে ডিবির টিম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টা, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।